এটা নিউ ইয়ার নাইট ছিল। নতুন বছর শুরু হতে ৩০ মিনিট বাকি। গত ২ ঘন্টা ধরে ১৪-১৫ বছর বয়সী ১০ জন ছেলের একটি গ্রুপ শহরের বিভিন্ন রাস্তায় মোটরসাইকেলে চড়ে নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। ওদের কয়েকজনার কপালে চকচকে ব্যান্ড বাঁধা, যার উপরে নতুন বছরকে ঘিরে লেখা নানান বার্তা। ঘণ্টাখানেক আগে পশ এলাকার এক সুপার মার্কেটে ছিল ওরা, যে যার মতো গলা ছেড়ে স্লোগান তুলেছে, বাইক স্ট্যান্ড করেছে সেখানে। ওদের কাছে ফায়ার ক্রেকার্সও ছিল, যা সময়ে অসময়ে ফাটাচ্ছে। ১২:৩০টার দিকে ওরা জিমখানা ক্লাবের সামনে এসে পৌঁছায়। পার্কিং লট তখন গাড়িতে ভরা। এগুলো সব তাদের গাড়ি, যারা জিমখানায় নতুন বছর উপলক্ষে আয়োজন করা পার্টিতে এসেছে। এই ছেলেগুলোর কাছেও আয়োজিত পার্টির ইনভিটেশন কার্ড আছে, কারণ এদের প্রায় সবার বাবা মায়েরাই এই জিমখানার মেম্বার। ওরা যখন ভেতরে ঢোকে তখন ঘড়িতে ১১:৫৫ বাজছিল। কয়েক মিনিটের মধ্যে ডান্স ফ্লোর সহ বাকি সব জায়গার লাইট নিভিয়ে বাইরের লনে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করা হবে। এরপর আবার লাইট অন হয়ে তখন থেকে সারা রাত এখানে নাচ, গান ও ড্রিঙ্কস চলবে। জিমখানা কর্তৃপক্ষ নতুন বছর উপলক্ষে বিশেষভাবে এই আয়োজনের বন্দোবস্ত করেন। লাইট অফ হতেই ওখানে বেহায়াপনার এক বিশাল তাণ্ডব শুরু হয়। উপস্থিত মানুষজন সেই বেহায়াপনা উপভোগ করতেই এখানে আসে। গ্রুপের সঙ্গে আসা ১৫ বছরের ছেলেটিও তখন ডান্স ফ্লোরে রক বিটে ডান্স করছিল। ডান্সে যার দক্ষতা চোখে পড়ার মতো। ১২টা বাজার ১০ সেকেন্ড বাকি থাকতেই লাইট অফ করে দেওয়া হলো। সব জায়গার ঠিক ১২টায় আবার তা অন করা হয়। অন্ধকারে সেকেন্ড গুনতে থাকা মানুষজনের গলা দিয়ে বেরিয়ে আসে চিৎকার, উচ্ছ্বাস আর হাসি। কয়েক সেকেন্ড আগে বন্ধ করে রাখা মিউজিক আবার বাজতে শুরু করে। বন্ধুদের সাথে আসা ছেলেটি বাইরের পার্কিং লটে চলে আসে, যেখানে অন্য ছেলেরা নিজেদের গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস করছিল। সেসব ছেলেদের সাথে তাল মিলিয়ে ও বিয়ারের ক্যান হাতে গাড়ির ছাদে উঠে পড়ে। গাড়ির ছাদে বসে জ্যাকেটের পকেট থেকে আরেকটা বিয়ারের ভরা ক্যান বের করলো। সেটাকে পুরো জোশের সাথে অদূরে থাকা এক গাড়ির উইন্ডো স্ক্রিনে ছুঁড়ে মারেও। বিশাল আওয়াজের সাথে সে গাড়ির উইন্ডো স্ক্রিন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেদিকে তাকিয়ে বেশ শান্ত ভঙ্গিতে বাঁ হাতে থাকা বিয়ারের ক্যান ছোট্ট ছোট্ট চুমুক দেয় ছেলেটি। সালার গত আধা ঘন্টা ধরে বড় ভাই কামরানকে ভিডিও গেম খেলতে দেখছে, যদিও স্ক্রিনে দেখানো স্কোরের তেমন পরিবর্তন চোখে পড়ছিল না। এর কারণ হয়তো গেমের কঠিন ট্র্যাক, যার উপর কামরান গাড়ি ব্যালেন্স করতে পারছে না। লাউঞ্জের সোফায় বসে নোটবুকে কিছু লেখায় মগ্ন ছিল সালার, তবে মাঝে মধ্যে চোখ তুলে স্ক্রিনের দিকে তাকায়ও, যেখানে কামরান গেম নিয়ে সংগ্রামে ব্যস্ত। আধ ঘন্টা পর নোটবুক বন্ধ করে টেবিলে রেখে মুখের উপর হাত দিয়ে হাই আটকায় সালার। ২ পা টেবিলের উপর তুলে হাতের আঙুলগুলো এক করে মাথার পেছনে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কামরান আবারও সব চান্স মিস করে নতুন গেম শুরু করার প্রস্তুতি নিচ্ছে তখন। কি প্রবলেম কামরান? বড় ভাইকে জিজ্ঞেস করলো সালার। কিছু না, নতুন গেম এনেছি, স্কোর করা কঠিন লাগছে। কামরান নাখোশ হয়ে বলে। আচ্ছা, আমাকে দাও। সোফা থেকে উঠে রিমোট কন্ট্রোল ভাইয়ের হাত থেকে টেনে নিজের হাতে নেয় সালার। প্রথম ২০ সেকেন্ডে ও যে স্পিডে গাড়ি চালাচ্ছিল, কামরান এখন পর্যন্ত তার ধারে কাছেও যেতে পারেনি। যে ট্রেক তার অনেক কঠিন লাগছিল, সালারের সামনে তা বাচ্চাদের খেলা মনে হচ্ছিল। ১ মিনিট পর যে স্পিডে গাড়ি চালাচ্ছিল ও তাতে স্ক্রিনে চোখ রাখাও কামরানের জন্য কঠিন হয়ে পড়ে। অথচ সেই স্পিডেও গাড়ি সালারের পুরো কন্ট্রোলে। ৩ মিনিট পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক থেকে পড়ে গিয়ে ব্লাস্ট হয়। কামরান মুচকি হেসে ছোট ভাইয়ের দিকে তাকায়, এর হওয়ার কারণ জানতে। রিমোট সালারের হাতের বদলে এখন টেবিলের উপর, নোটবুক হাতে নিয়ে দাঁড়াচ্ছে ও।
কামরান মাথা তুলে তাকায়। ভীষণ বোরিং একটা গেম বলে বড় ভাইয়ের পায়ের উপর দিয়ে লাফিয়ে লাঞ্চ থেকে বেরিয়ে যায় সানান। কামরান ঠোঁট কামড়ে 7 অঙ্কের সেই স্কোর দেখছিল, যা স্ক্রিনের এক কোণায় জ্বলজ্বল করছে। কিছুটা বিস্মিত ভঙ্গিতে ছোট ভাইয়ের পেরিয়ে যাওয়া দরজার দিকে তাকিয়ে রইল কামরান। ওরা দুজন আবারও চুপচাপ বসেছিল। এটা নিয়ে আসজাদের ভেতরে অস্থিরতা কাজ করছে। ইমামা এতটা নীরব না যতটা তার সামনে এলে হয়ে যায়। গত আধা ঘন্টায় মেয়েটা যতটুকু কথা বলেছে তা হাতে গোনার মতো। ওকে সে ছোটবেলা থেকেই চেনে আসজাদ। ভীষণ হাসিখুশি স্বভাবের একটা মেয়ে। ওদের বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার প্রথম বছরগুলোই কোনো পরিবর্তন ছিল না ইমামার মাঝে। ওর সাথে কথা বলতে ভালো লাগতো আসজাদের। কথা বলায় ভীষণ চটপটে ছিল ইমামা। কিন্তু গত কয়েক বছর ধরে হঠাৎ বদলে গেছে মেয়েটা, বিশেষ করে মেডিকেল কলেজে যাওয়ার পর থেকে। এই পরিবর্তন আরও বেশি নজরে আসার মতো। আসজাদের কখনো কখনো মনে হয় ইমামা তার সঙ্গে কথা বলার সময় অতিমাত্রায় সতর্ক থাকে। কখনো মেয়েটা বিমূঢ় লাগে, কখনো বা ওর কণ্ঠে অদ্ভুত শীতলতা টের পাওয়া যায়। আসজাদ অনুভব করে ইমামা যত দ্রুত সম্ভব তার কাছ থেকে উঠে চলে যেতে চায়। ঠিক আজকেও এটাই মনে হচ্ছে। তোমার সাথে দেখা করা নিয়ে হয়তো আমি অযথাই তড়িঘড়ি করি, কারণ আমার আশা না আশা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তার বিপরীত চেয়ারে বসে থাকা ইমামা বাউন্ডারির দেয়ালে বেয়ে ওঠা লতাপাতার দিকে তাকিয়ে আছে। আসজাদের অভিযোগে লতাপাতার দিক থেকে চোখ সরিয়ে তার দিকে চাহনি স্থির করল ইমামা। সে জিজ্ঞাসু চোখে তাকায়, কিন্তু উত্তর না পেয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার একই প্রশ্ন করে আসজাদ। আমি না এলে তোমার কিছু যায় আসে না ইমামা? এর উত্তরে আমার কি বলা উচিত? অন্তত না বলতে পারো আমার অভিযোগকে মিথ্যা বলতে পারো এমন কিছু না আমি ভুল ভাবছি। এমন কিছু না আপনি ভুল ভাবছেন, ইমামা তাকে থামিয়ে বলে। কথার ধরন ভীষণ শীতল আর চেহারা ভাবলেশহীন। আসজাদ একটা শীতল নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, আমারও দোয়া এমন কিছু যাতে না হয়। আমি সত্যিই ভুল ভাবছি, কিন্তু তোমার সাথে কথা বলতে এলে প্রতিবার এমনটাই মনে হয় আমার। কী কারণে আপনার এমনটা মনে হয়? ইমামার আওয়াজে এবার কিছুটা রাগের আভাস পায় আসজাদ। বহু কারণে। তুমি ঠিকমতো আমার কথার উত্তর দাও না। আমার তরফ থেকে মনে হয় আমি যথাসাধ্য চেষ্টা করি আপনার কথার সর্বোচ্চ উত্তর দেওয়ার। তবুও উত্তর পছন্দ না হলে বলুন কি করা যেতে পারে। আসজাদের এবার ওকে আরেকটু বেশি রাগী মনে হলো। কখন বললাম তো আমার উত্তর আমার পছন্দ হয় না? শুধু বলছি যেটাই জিজ্ঞেস করি না কেন সব কিছুর উত্তর তোমার কাছে হ্যাঁ বা না ছাড়া কিছুই থাকে না। প্রায় মনে হয় নিজের সঙ্গে কথা বলছি আমি। যদি আপনি জিজ্ঞেস করেন তুমি ঠিক আছো, এর উত্তর আমি হ্যাঁ বা না দিয়েই দেব। হ্যাঁ বা না এর বাইরে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো লম্বা বক্তৃতা থাকলে আমাকে তা শিখিয়ে দিয়ে যাবেন। এরপর থেকে সেটাই ব্যবহার করব। ইমামা গম্ভীর ছিল। হ্যাঁ বা না এর সাথেও তো কিছু বলা যায়। আর কিছু না হোক অন্তত আমার অবস্থা জিজ্ঞেস করতে পারো। আপনার কোন অবস্থা জিজ্ঞেস করব? যেহেতু আমাদের বাড়িতে এসে আমার সামনে বসে আমার সাথে কথা বলছেন, এর পরিষ্কার অর্থ দ্বারাই আপনি ঠিক আছেন। না হলে এই সময় আপনাকে নিজের বিছানায় শুয়ে থাকতে হতো। এগুলো ফর্মালিটি মামা। আপনি জানেন না আমি ফর্মালিটিতে বিশ্বাসী না। আমার অবস্থাও আপনাকে জিজ্ঞেস করতে হবে না। আমি মোটেও মাইন্ড করব না এতে। আসজাদ বোবা হয়ে যায়। আচ্ছা, এসব ফর্মালিটি ছাড়ো, অন্য কিছু তো বলা যায়। মানুষ একসাথে কত কিছু আলোচনা করে। না হলে নিজের ব্যস্ততা নিয়ে কিছু বলতে পারো। আসজাদ, আপনার সাথে আমি কি নিয়ে আলোচনা করব? আপনি বিজনেস করেন আর আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমি কি আপনাকে স্টক মার্কেটের পজিশন, বুলিশ বিয়ারিশ ট্রেন্ড কেমন চলছে বা ইন্ডেক্সে কত পয়েন্ট বেড়েছে, পরবর্তী চালান কোথায় পাঠাচ্ছেন এসব জিজ্ঞেস করব?
এবার সরকার আপনাকে কত পার্সেন্ট রিবেট দিয়েছে তা জানতে চাইব? ইমামার কণ্ঠ শীতল। নাকি আপনার সঙ্গে আমি অ্যানাটমি ডিসকাস করব, কি মানুষের লিভারে প্রভাব ফেলে, বাইপাস সার্জারিতে এবছর নতুন কোন টেকনিক ব্যবহার করা হয়েছে সেগুলো বলবো, হার্টবিট সচল করার জন্য কত থেকে কত পর্যন্ত ইলেকট্রিক ভোল্টেজ শক দেওয়া হয় তা জানাবো। তো এই হচ্ছে আমাদের দুইজনের ব্যস্ততা। এসব নিয়ে আলোচনা করে আমি ভালোবাসা ও আন্তরিকতার নতুন কোনো গন্তব্য তৈরি করব, তা আমার বুঝের বাইরে। আসজাদের চেহারা লজ্জায় লাল হয়ে উঠল। এখন সে মনে মনে নিজেকে সেই মুহূর্তের জন্য দোষারোপ করছিল যখন ইমামার কাছে কথা না বলা নিয়ে অভিযোগ করেছে। এছাড়াও তো মানুষের বিভিন্ন ব্যস্ততা থাকে, দুর্বল স্বরে বলল সে। পড়াশোনার বাইরে আমার কোনো ব্যস্ততা নেই। আগে তো আমরা দুজন একসাথে অনেক কথা বলতাম। আগের কথা ভুলে যান। এখন সময় নষ্ট করা আমি অ্যাফোর্ড করতে পারি না। আমি এটা ভেবে অবাক হচ্ছি, একজন বিজনেসম্যান হয়ে আপনি কীভাবে এত ইমেচিওর ও ইমোশনাল চিন্তা ভাবনা নিয়ে চলেন। আপনার তো অনেক প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল। আসজাদ কিছু বলতে পারে না। উত্তরে, আমাদের মাঝে কি সম্পর্ক রয়েছে সেটা ভালো করেই জানি আমরা। তবুও আপনি যদি আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচকে আগ্রহের অভাব, অসন্তুষ্টি বা রাগ মনে করেন, তাহলে কি করা যায়? আপনার সাথে আমি এখানে বসে আছি মানে এই সম্পর্কটাকে গুরুত্ব দেই। অপরিচিত কেউ এসে তো আমার সাথে এভাবে চা খেতে পারতো না। একটু থামেই মামা। যতদূর কথা রইল, আপনার আসা না আসা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে কিনা, তবে সত্যি বলতে আমরা দুজনই খুব ব্যস্ত মানুষ। তাছাড়া আমরা আধুনিক যুগের সৃষ্টি। না আমি হীর না রাঞ্জার বংশের সাথে আপনার কোনো সংযোগ ছিল যে আমার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা বাঁশি বাজাবেন। সত্য এটাই যে আমরা দেখা করি বা না করি, কথা বলি বা না বলি, আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই থাকবে। নাকি আপনার মনে হয় এর মাঝে পরিবর্তন আসতে পারে? এরপরও আসজাদের কপালে ঘাম না আসার একমাত্র কারণ হচ্ছে ডিসেম্বর মাস চলছিল এখন। ওদের দুজনের বয়সের মাঝে 8 বছরের ব্যবধান। তবে এই প্রথম আসজাদের কাছে এই ব্যবধানকে 18 বছরের মনে হচ্ছিল। ইমামাকে নিজের চেয়ে 18 বছরের বড় লাগছে তার। অথচ 2 সপ্তাহ আগে মেয়েটা মাত্র 19-এ পা রেখেছে। কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছিল ইমামা টিন এজ থেকে সরাসরি মিডল এজে চলে এসেছে, আর সে নিজের প্রিটিনে ফিরে এসেছে। পায়ের উপর পা তুলে রাখা ইমামা স্থির চোখে ভাবলেশহীন চেহারা নিয়ে তার উত্তরের অপেক্ষায়। চেয়ারের হাতলে থাকা ওর হাতের আঙ্গুলের বাগদানের আংটির দিকে তাকিয়ে আসজাদ কেশে গলা পরিষ্কারের চেষ্টা করে। তুমি ঠিক বলছো, আমি শুধু আলোচনার কথা বলছিলাম যাতে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়। আসজাদ, আমি আপনাকে খুব ভালো করে চিনি ও বুঝি, আর এটা জেনে আমার ভীষণ আফসোস হচ্ছে যে আপনি ভাবছেন আমাদের মাঝে এখন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার প্রয়োজন আছে। আমি তো ভেবেছিলাম আমাদের মাঝে বেশ ভালোই আন্ডারস্ট্যান্ডিং। এটা আসজাদের দিন না, তা মেনে নিল অবশেষে। তবুও যদি আপনার মনে হয় অ্যানাটমি ও বিজনেস আলোচনা করলে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তাহলে ঠিক আছে, এইসব নিয়ে কথা হবে। ইমামার গলায় স্পষ্ট তাচ্ছিল্য। আমার ক্ষতি তোমার খারাপ লেগেছে? মোটেও না। আমার কেন খারাপ লাগবে? ইমামার কণ্ঠের বিস্ময় আসজাদকে আরো লজ্জায় ফেলে। আমি হয়তো ভুল কিছু বলে ফেলেছি। হয়তো নয়, অবশ্যই। 3 শব্দে একে একে জোর দিয়ে বলে ইমামা। তুমি জানো এই সম্পর্কটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ। আমার অনেক স্বপ্ন এই সম্পর্কটাকে ঘিরে, তোমাকে ঘিরে। আসজাদ লম্বা শ্বাস নিয়ে বলল। ইমামা ভাবলেশহীন চেহারা নিয়ে আবারও সেই লতাপাতার দিকে তাকিয়ে আছে। হয়তো তাই প্রয়োজনের চেয়ে বেশি সেন্সিটিভ হয়ে উঠি। এই সম্পর্ক নিয়ে আমার কোনো ভয় নেই, কারণ সম্পর্কটা আমাদের দুজনের সম্মতিতে হয়েছে। ইমামার দিকে তাকিয়ে খুব আবেগ নিয়ে বলছিল আসজাদ, কিন্তু হঠাৎ তার মনে হলো মেয়েটা এখানে নেই।
তার কথা শুনছে না, অনুভব করে সে নিজের সঙ্গে কথা বলছে। বিশাল এক বাড়ির পেছনের অ্যানেক্সি থেকে গানের আওয়াজ লনে ভেসে আসছিল। বাইরে যে কেউ অ্যানেক্সির ভেতরে থাকা মানুষগুলো ধৈর্যে আশ্চর্য হওয়ার কথা। তবে অ্যানেক্সির ভেতরে থাকা মানুষগুলোর অবস্থা যদি কেউ দেখত, তাহলে এই ধৈর্যের রহস্যের ভেদ উন্মোচন হয়ে যেত। অ্যানেক্সিতে থাকা 6টি ছেলে তখন যে অবস্থায় ছিল, তাতে এর চেয়ে স্পিডে চলা মিউজিকও এদের প্রভাবিত করতে পারবে না। আর যতদূর কথা রইল সপ্তম ছেলেটির, তাহলে বলতে হয় যে ও এমন কিছুতে তেমন প্রভাবিত হয় না। অ্যানেক্সির রুমটা তখন ধোয়া আর উটকো গন্ধে ভরা। কার্পেটের উপর নামকরা এক রেস্টুরেন্ট থেকে আনা খাবারের খোলা বাক্স এবং ডিসপোজেবল প্লেট চামচ ছড়িয়ে ছিটিয়ে আছে। খাবারের উচ্ছিষ্ট ও হাড্ডি এদিক সেদিক ফেলানো। সফট ড্রিঙ্কস খালি বোতলগুলো চারপাশেই গড়াগড়ি খাচ্ছে। এসবের মাঝে বোতল থেকে গড়িয়ে পড়া কেচাপ কার্পেটের দশা আরো করুণ করে তুলেছিল। সেই 7টি ছেলে যখন কার্পেটের উপরে একে অপরের থেকে অল্প অল্প দূরত্বে বসা, ওদের সামনে পড়ে থাকা বিয়ারের খালি ক্যান স্তূপে পরিণত হয়েছে। বিনোদনের ধারাবাহিকতা সেখানেও থামেনি, কারণ ওরা এখন ড্রাগস নিচ্ছিল, যার ব্যবস্থা করেছে ওদের মধ্যে একজন। গত 2 মাসে এই নিয়ে তৃতীয়বারের মতো ওরা এমন অ্যাডভেঞ্চারের জন্য একত্রিত হয়েছে। 3 দফায় আলাদা 4 ধরনের ড্রাগস ট্রাই করেছে এই ছেলেগুলো। প্রথমবার যে ড্রাগস নিয়েছিল তা ওদের একজনের বাবার ড্রয়ার থেকে পাওয়া। দ্বিতীয়বার এক ক্লাসমেটের মাধ্যমে ইসলামাবাদের এক ক্লাব থেকে কিনে এনেছিল। এবার নিয়েছে রাওয়ালপিন্ডির ট্রিপের সময় একজন আফগানের কাছ থেকে কেনা ড্রাগস। প্রতিবার ওরা ড্রাগসের সাথে অ্যালকোহল মিশিয়ে নেয়, যা জোগাড় ওদের বাঁ হাতের কাজ। এই মুহূর্তে 7 জন ছেলে 6 জনই নেশায় ভূত। তবে একজন তখনও কাঁপা কাঁপা হাতে ড্রাগসের গন্ধ নেওয়ার চেষ্টা করছে। অন্যদের মতো 2টো ছেলে সিগারেট টানতে টানতে পাখিদের সাথে ভাঙাচোরা আলাপে মশগুল। কেবল সপ্তম ছেলেটি সম্পূর্ণ হুঁশে ছিল, যার চেহারা পিম্পলে ভরা, গলার কালো 8-60 সুতোয় 3-4টা অদ্ভুত ধরনের তামার লকেট ঝুলছিল। পরনে এলভিস প্রিসলি স্টাইলের কলার বিশিষ্ট চেক ডার্ক ব্লু শার্টের সঙ্গে ধূসর রঙের জিন্সের 2 হাঁটুতে মেডোনার মুখ আঁকা। চোখ খুলে ডানে থাকা বন্ধুর দিকে এক নজর তাকালো ছেলেটি। ওর চোখও লাল, তবে বাকিদের মতো নেশায় ভূত মনে হচ্ছে না। কয়েক মিনিট ওদের দিকে তাকিয়ে থেকে ও সোজা হয়ে বক্সে থাকা বাকি ড্রাগসটুকু একটা কোণে ঢেলে নিল। এরপর ছোট্ট একটা স্ট্র দিয়ে শুকতে লাগলো তা। কিছুক্ষণ পর স্ট্র একদিকে ফেলে দিয়ে হাতের তালুতে একটু ড্রাগস নিয়ে খানিক উৎসাহী ও কৌতূহলী হয়ে, কিন্তু পুরো সতর্ক থেকে তার টেস্ট করলো। পরেক্ষণে বিদ্যুতের গতিতে বাঁদিকে থুতু ফেলে ও সন্দেহ নেই যে ড্রাগসটা খুব ভালো কোয়ালিটির, কারণ ওর চোখ আগের চেয়েও লাল হয়ে গেছে, কিন্তু এখনো নিয়ন্ত্রণ হারায়নি ও। চেহারা অভিব্যক্তি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল নিজের এই অ্যাডভেঞ্চারে খুব বেশি সন্তুষ্ট হতে পারেনি। 2-1 মিনিট পর কার্পেটে পড়ে থাকা একটা বিয়ারের ক্যান নিয়ে তাতে চুমুক দিয়ে গলা থেকে ড্রাগসের স্বাদ পরিষ্কারের চেষ্টা করলো। ক্যান পাশে রেখে আরো কয়েক মিনিট কোণে থাকা ড্রাগসের দিকে তাকিয়ে থাকেও। বাকিরা তখন নেশায় ভূত হয়ে কার্পেটের উপর উল্টে পাল্টে পড়া, কিন্তু ও তখনও আগের মতো বসে বসে ক্যানে চুমুক দিচ্ছিল। চোখ ফোলা, তবে চোখের উজ্জ্বলতা ইঙ্গিত দিচ্ছে নেশা এখনো পুরোপুরি কাবু করতে পারেনি ওকে। এ নিয়ে তৃতীয়বার ওর সাথে এই ব্যাপার ঘটছে। প্রথম 2বারও ড্রাগস নেওয়ার পর ঠিক এইভাবে বসেছিল, অথচ ওর বন্ধুরা কত অল্পতেই নেশায় কাবু হয়ে পড়েছিল। রাতের শেষ প্রহরে বাকিদের সেভাবে ফেলে রেখে প্রতিবার বাড়ি চলে যায় ও। আজকেও এটাই করার ইচ্ছে। রুমের ভেতরে গন্ধ এই প্রথম বিরক্ত করে ওকে। উঠে দাঁড়ানোর চেষ্টা করলে পড়ে যাওয়ার উপক্রম হয়। কোনোরকম সামলে সোজা হয়ে উঠে দাঁড়ালো ও। নিচে ঝুঁকে কার্পেট থেকে চাবির রিং, ওয়ালেট আর ক্রেডিট কার্ড তুলে নিয়ে সামনে এগিয়ে স্টেরিও বন্ধ করে দেয়। ফোলা লাল চোখ নিয়ে রুমটাকে আরেকবার দেখে কিছু মনে করার চেষ্টা করে। কিছু মনে না পড়ায় দরজার দিকে আগাইও। নিচে বসে জগার্স পরে ফিতাগুলো গোড়ালিতে টাইট করে বেঁধে দিয়ে দরজার লক খুলে বেরিয়ে আসে। করিডোরের অন্ধকারে হাঁটতে হাঁটতে অ্যানেক্সির দরজা খুলে লনে বেরিয়ে আসে ও। সিঁড়ি দিয়ে নামার সময় অনুভব করলো নাক থেকে কিছু গড়িয়ে পড়ছে।
বা হাত তুলে উপরে ঠোঁটে রাখতে আঙ্গুল চিটচিটে হয়ে এলো ওর। হাত উঠিয়ে অ্যানেক্সির লাইটের আলোয় দেখলো আঙ্গুলের ডগায় ফোঁটা ফোঁটা রক্ত লেগে আছে। ট্রাউজারের পকেটে হাতড়ে রুমাল বের করে আঙ্গুল আর নাক থেকে গড়িয়ে পড়া রক্ত মুছে নিল ও। এর মধ্যে অনুভব করে গলায় কিছু আটকে গেছে। কেশে গলা পরিষ্কারের চেষ্টা করে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল এখন ওর। একটা গভীর শ্বাস নিয়ে সে কষ্ট উপশম করতে চায়। ওখানে দাঁড়িয়ে 2-3 বার থুতু ফেলে কিছুটা ধাতস্থ হয়ে সিঁড়ি দিয়ে আবার নামতে শুরু করে, কিন্তু নাকে অদ্ভুত শিহরণ টের পেয়ে থেমে যায়। কিছু একটা ওর নাক থেকে জোরে সোরে বইতে শুরু করছে। অসহায়ের মতো নিচে ঝুঁকে পড়ল। স্রোতের গতিতে নাক দিয়ে বেরোনো রক্ত ছিটকে পড়ছে সিঁড়িতে। মার্বেল পাথরের উপর গড়িয়ে পড়া তাজা লাল রক্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটি। গলফ ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। 16 বছরের সারা সিকান্দারও আন্ডার-16 ক্যাটাগরিতে 7 আন্ডার পার স্কোর নিয়ে প্রথম পজিশনে ট্রফি গ্রহণের জন্য উপস্থিত সেখানে। ছেলের নাম ডাকতে শুনে সিকান্দার ওসমান হাত তালি বাজিয়ে মনে মনে সে ট্রফি ক্যাবিনেটের কথা ভাবতে থাকেন। জেঠার মাঝি এই বছরও তাকে কিছু পরিবর্তন করাতে হবে। সালারের অর্জিত শিল্ড ও ট্রফির সংখ্যা এই বছরও আগের বছরগুলোর মতোই। তার সব ছেলে মেয়েরাই পড়াশোনায় ভালো, কিন্তু সালার সিকান্দার বাকিদের চেয়ে একদম আলাদা। ট্রফি, শিল্ড ও সার্টিফিকেটের ব্যাপারে অন্যদের চেয়ে অনেক এগিয়ে। 150+ আইকিউ লেভেল সম্পন্ন এই ছেলের মোকাবেলা করা তার অন্য ছেলে মেয়েদের পক্ষে সম্ভব না। গর্বের সাথে হাততালি দিতে দিতে সিকান্দার ওসমান ডানে বসে থাকা স্ত্রীকে ফিসফিসিয়ে বললেন, গলফে এটা ওর 13তম এবং এই বছরের 4র্থ ট্রফি। সবকিছুর হিসাব রাখছেন নাকি আজকাল? তাইবা সিকান্দার হেসে বললেন। সিকান্দার ওসমানের স্ত্রীর দৃষ্টি প্রধান অতিথির কাছ থেকে ট্রফি নেওয়া ছেলের দিকে। শুধু গলফে? কারণ তুমিও জানো। তাইবাও ছেলের দিকে তাকালেন। সালার সিটে এসে আশেপাশের সিটে থাকা পুরস্কার জয়ীদের সঙ্গে হাত মেলাচ্ছিল। আইবেট তখন যদি ও প্রফেশনাল খেলোয়াড়দের সঙ্গে খেলতো, এখন ওর হাতে এই ট্রফি থাকতো। সিকান্দার ওসমান গর্বের সাথে দাবি করেন। স্বামীর দাবিতে তাইবা সিকান্দার মোটেও অবাক হননি, কারণ সালারকে নিয়ে এটা একজন বাবার বলা আবেগী কোনো কথা না, বরং তার ছেলে সত্যিই এত ব্যতিক্রম 2 সপ্তাহ আগের কথা। তাইবা সিকান্দার তার ভাই জুবাইয়ের সাথে এই গলফ ক্লাবে এসেছিলেন। ভাই ও ছেলের মাঝে হওয়া 18 হোলের সেই ম্যাচের কথা মনে পড়ে যায় তার। প্রায় রাফে পড়ে যাওয়া একটা বলকে সালার যেই পরিচ্ছন্নতা দক্ষতার সাথে আবারও গ্রিনে নিয়ে এসেছিল, তা ওর মামা জুবাইরকে বাকরুদ্ধ করে দেয়। তিনি এই প্রথম সালারের সঙ্গে গলফ খেলতে এসেছেন। আমার বিশ্বাস হচ্ছে না 18 হোল শেষ হওয়া পর্যন্ত এই এক বাক্য তিনি কতবার বলছিলেন তা কেউ মনে করতে পারবেন না। রাফে খেলা শট যদি তাকে বাকরুদ্ধ করে থাকে, তাহলে সালার সিকান্দারের পটার্স তাকে হতভম্ব করে দেয়। বল হোলের দিকে গড়াতে দেখে ক্লাবে সবার উপর থেকে নজর সরিয়ে জুবাইর মনে মনে বোনের ছেলে ও গর্তের মাঝে দূরত্ব মেপে অবিশ্বাসী চোখে তাকিয়ে রইলেন। সালার সাহেব আজ ভালো খেলছে না। জুবাইয়ের পেছনে ফিরে ক্লাবের কেডির দিকে তাকায়, যে গলফ কার্ট ধরে রেখে সালারের দিকে তাকিয়ে বিড়বিড় করছিল। এখন ভালো খেলছে না? টিটকারি সুরে ক্লাবের কেডিকে বলেন তিনি। জি সাহেব, না হলে বল কখনো রাফে যেত না। কেডি স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়। আপনি এখানে আজ প্রথম খেলতে এসেছেন। সালার সাহেব গত 3 বছর ধরে খেলছে, তাই আমি বলতে পারছি অন্যান্য দিনের তুলনায় সে আজ ভালো খেলছে না। কেডি সালারের ব্যাপারে জুবাইয়ের ধারণাকে সমৃদ্ধ করে। জুবাইয়ের বোনের দিকে তাকান, যে ভাইয়ের দিকে তাকিয়ে প্রসন্নভাবে হাসছিল। পরের বার আমি পুরো প্রস্তুতি নিয়ে আসবো, খেলার জায়গাও আমি নির্বাচন করব। বোনের সাথে সালারের কাছে যেতে যেতে বললেন তিনি। এনি টাইম এনি প্লেস। তাইবা সিকান্দার পুরো আত্মবিশ্বাসের সাথে ছেলের হয়ে ভাইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। আমি এই উইকেন্ডে তোমাকে টিএ ও ডিএ এর সাথে করাচি ডাকতে চাই, বোনের ছেলের সাথে এসে মৃদুভাবে বললেন। সালার হেসে জিজ্ঞেস করে, কিসের জন্য? আমার বিহাফ হয়ে তোমাকে করাচি চেম্বার অফ কমার্সের সভাপতির সাথে একটা ম্যাচ খেলতে হবে। আমি এবার নির্বাচনে তার কাছে হেরেছি। ও যদি কারোর কাছে গলফে হারে, তাহলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে, সেটাও যদি হয় একটা বাচ্চার হাতে। সো লেটস সেটেল দ্য স্কোরস। তাইবা সিকান্দার ভাইয়ের কথা শুনে হাসছিলেন, কিন্তু সালারের কপাল কুঁচকে যায়।
বাচ্চা, মামার বলা এই শব্দে আপত্তিও। আঙ্কেল, মনে হয় আগে আপনার সঙ্গে আমার কালকে 18 হোলের আরেকটা ম্যাচ খেলতে হবে।